আজকের অমিত রায়কে যা কিছু দেখছো, দিস ইজ অল বিকজ অফ স্মার্ট ভ্যালু। আই ডু বিলিভ ইট, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। বহু জায়গায় বলেছি, আবারও বলি, যে আমার 14 পুরুষের সৌভাগ্য যে আমি স্মার্ট ভ্যালু পেয়েছি। এই একটা কথাতে আমি বোঝাতে চাই, হোয়াট ইজ স্মার্ট ভ্যালু ইন মাই মাইন্ড, ইন মাই হার্ট, ইন মাই ব্রেন। স্মার্ট ভ্যালুটা আমার কাছে কি? আমি সকালবেলায় ঘুম থেকে উঠি স্মার্ট ভ্যালুর নাম করে, ঘুমোতে যাই ওই স্মার্ট ভ্যালুর নাম করি। ঘুমন কেন, ওই সময়টুকু কেন বাদ দেন স্মার্ট ভ্যালু? তাই বলে আমি ঘুমোতাম না যদি আমার মাথায় না থাকতো যে কালকে আবার স্মার্ট ভ্যালুর কথা বলতে হবে, তাহলে ঘুমোতামও না। তো আজকে আমি ছাত্র, মাস্টারমশাই প্রশ্ন করবে আমাকে, উপরওয়ালার যদি আশীর্বাদ থাকে সসম্মানে পাশ করতে পারবো। হ্যাঁ, তাতে সহযোগিতাটা আপনাদেরও দরকার। তো বলুন স্যার। আমি ছাত্র ছিলাম, পরেও ছাত্রই থাকবো স্যারের কাছে। স্যার, আসল কথা স্যার, আমাদের মাইক নিয়ে ছোটাছুটি করা অভ্যাস তো, বসে আনকমফোর্টেবল। ভদ্র বসে বসাটাই মুশকিল আমাদের, কিন্তু বসতে হবে, সব রকমই করতে হবে। আজকে রনিদা ফ্রি, আমার টেনশন নেই। রনিদাকে সবাই চিনি আমরা। রনিদাকে নিয়ে একটা গল্প বলবো পরে, এই মানে আজকেই, অন্যদিন না, আজকেই বলবো যে এই মানুষটার কি প্রতিভা বা এই মানুষটা কি করেছে লাইফে, এটা নিয়ে ডিসকাস হবে পরে। তো প্রোগ্রাম আমি শুরু করার আগে কিছু কথা বলি। আমি যেটা বলছিলাম, স্যারের বাড়িতে আমরা যখন তখন যাই, যখন তখন বলতে যখন তখন যাই, 6টায় বলি 8টায় যাই, রেগেও যায় না মানুষটা, মানে এক কথায় বাদরামও করি। আমরা কিছুদিন আগে স্যারের বাড়িতে গেলে, কিছুদিন আগে স্যারের বাড়িতে আমি যাবো বললাম 6টার সময়, গেলাম 8টার সময়। আমি স্যারকে ফোন করলাম, স্যার আসবো এখন? বলছে তুই তো বলেছিস 6টার সময় আসবি, তোদের মধ্যে কোনো টাইম জ্ঞান নেই। তাহলে জ্ঞান নেই বলে টাইম জ্ঞানের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমারও তো হাতে পড়ে কখন আসবে কখন আসবে। তো স্যার, এদের আমি তো অনেক কিছু জানি, পুরোটা বলবো না, অনেক কিছু জানি। এদের অনেকের কোশ্চেন আছে, অনেক অ্যাসোসিয়েট, লক্ষ লক্ষ অ্যাসোসিয়েটের একটা কোশ্চেন, আপনি আপনার স্মার্ট ভ্যালুতে কতদিন হলো? 2002-এর প্রথম দিকে আমার পদার্পণ, ন্যাচারালি 23 বছর পার হয়ে 24-এ ঢুকবে। বিগ হ্যান্ড হয়ে যাক একটা। তেইশ বছর একটা ইন্ডাস্ট্রিতে থাকা, এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। ইয়েস অর নো? কারণ কি তুমি দেখে নেবে, মার্কেটে, কর্পোরেট সেক্টরে 10 বছর একটা ইন্ডাস্ট্রিতে টিকতে পারে না, কিন্তু এই মানুষটা 23টা বছর একটা ইন্ডাস্ট্রিতে থেকে গেল, মানে দুটো যুগ। আমরা বাংলায় আমার মা বলে 12 বছর মানে এক যুগ। ঠিক বললাম না স্যার? 12 বছর মানে এক যুগ, মানে আর 1 বছর হলে স্যার কত যুগ হয়ে গেল স্মার্ট ভ্যালুতে? দুটো যুগ। মানে এখানে হয়তো অনেকের এজ এখনো 23 বছর না। হাত তুলবে কাদের কাদের এখনো বয়স 23 হয়নি? বাপরে तुम जन्म नहीं लिया, मैंने स्मार्ट वैल्यू में जन्म ले लिया। আমারও মনে হয়, আমি যখন 7 বছর একটা স্টুডেন্ট, কোন ক্লাসে পড়ে কে জানে, আমি তো ভুলে গেছি,
টু থ্রিতে হবে হয়তো। আমার যখন টু থ্রিতে পড়ছি তখন স্যার স্মার্ট ভ্যালু জয়েন করে গেছে, তাহলে এটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। আবার অনেকে বলে দাদা স্মার্ট ভ্যালুটা টিকবে তো, হ্যাঁ স্মার্ট ভ্যালু কোম্পানিটা থাকবে তো, এরকম টাইপের অনেকে কোশ্চেন করে না। অনেকের আজকে মনে যা যা কোশ্চেন আছে না সব ক্লিয়ার হবে, সব। এতদিন ট্রেনিং এ যা ক্লিয়ার হয়নি আজকে গ্যারেন্টি দিতে পারি 3 ঘন্টার এই সেশনে, 3 ঘন্টার এই মিটিং এ সব ক্লিয়ার হয়ে যাবে। চাই ক্লিয়ার করতে চাই। অনেকে এখানে বুদ্ধিজীবী মানুষ ব্যক্তি বসে আছে হয়তো, যারা হাসে না, যারা ঠিকঠাক কাঁদে না, যারা হাততালি দেয় না, যারা উঠে দাঁড়ায় না। আমি তাদের ক্ষেত্রে বলি, এত বুদ্ধি রেখে তোমাদের ঘুম হয়? এরকম অ্যাটিটিউড রেখে তুমি রাস্তায় চলতে পারো? চলা উচিত না, থাকা উচিত না এত অ্যাটিটিউড। আগে আমাদের সামনে আজকে বসে আছে অ্যাটিটিউড কিং মিস্টার অমিত রয়। আমাদের ওখানে অনেকের এজ 23 হয়নি, স্যারের 23 বছর স্মার্ট ভ্যালুতে কেটে গেল। এবার স্যারের এজটা আমাদের জানা উচিত, যে স্যারের পার্সোনালি এজ কত শরীরের। আমি ব্রেনের বলবো না, মনের বলবো না। স্যার মনের দিক দিয়ে এখন প্রচুর ইয়াং। কেন ইয়াং বললাম তারও প্রচুর কারণ আছে। রাত 11টার সময় আমি যখনই ফোন করি স্যারকে, 10টার সময় ফোন করছি, আর কথা বলতে বলতে 1 ঘন্টা লেগে যায় বা আধা ঘন্টা হয়ে যায়, 10:30টায় ফোন করছি, 11টা বাজলেই বিশু এখন একটু ফোনটা রাখ, একটু ব্যস্ত আছি আমি। মাঝে মাঝে ভাবতাম আমাকে কি ইগনোর করে নাকি। তারপর একদিন রনিদাকে ফোন করলাম, কেসটা কি বলতো? স্যার কি করে 11টার সময়? বলছে মিটিং করছে। মিটিং? আমিও মিটিং এ আছি, পরে ফোন করছি তোকে। রাত 11টার সময় এই মানুষটা মিটিং করে। এবার এজ জেনে নেবো, এজ, তারপর কথা বলছি। আমার স্যার আপনার এজ কত? বয়স? তাই আমার বউ মারা গেছে, খুব রাগ হতো আমি বয়সটা বলতাম বলে। আমি বললাম বুঝতে পারছো না, আমার বয়স বলাটা হচ্ছে আমার ট্রাম্প কার্ড। देखो ये साल में भी इतना एनर्जेटिक है। आई एम ऑलरेडी 74 प्लस। মানে 74। বাংলায় কত? 74। 74 বছরের মানুষ আজকের ডেটে রাত 11টার সময় মিটিং করে। আমাদের এখানে অনেক অ্যাসোসিয়েটকে যদি রাত্রির 8টার সময় বা 8:30টার সময় মিটিং করার কথা বলা হয়, যে মিটিং এ অ্যাটেন্ড করো, দাদা শীতকালের দিন, এখন ঘুমানোর টাইম। আমাদের বলে না, তাদের সিনিয়রদের বলে, বা তারা মনে মনে ভাবে হয়তো। একই না? কোন এজ? কত? একটু জোরে বললে ভালো হয়। কত? আরেকবার কত? 74। এমনি এমনি স্মার্ট ভ্যালুর শাহেনশা বলা হচ্ছে না। চুয়াত্তর বছরের একটা মানুষ বাইরের মার্কেটে, একটা 74 বছরের মানুষ কি করে আমার আইডিয়া আছে, আশা করি তোমাদেরও আইডিয়া আছে। বিয়ার টু বিয়ার, বিআর টু বিআর মানে বেডরুম টু বাথরুম। yes, right you are. Bedroom to bathroom, bathroom to bedroom, like a pendulum. And we move here and there. এই কোশ্চেনটা আমারও ছিল, এটা আমার জানা নেই। মানে স্মার্ট ভ্যালুতে আপনি যখন এসেছিলেন, আপনার এজ কত ছিল তখন? আপনার এজ কত ছিল? মাইনাস করো, যোগ বিয়োগ গুণ ভাগ। আজকে যদি 74 হয়, 24 বছর যদি হয়ে থাকে, তো মাইনাস করলে 50 পাওয়া যায়। I was nearing 50, I entered in smart value. পঞ্চাশ বছর বয়স। কারা কারা এখানে কেউ আছে এখানে? কেউ আছে এখানে? না, এখানে কারুর তোমাদের 50 বছর বয়স? 50 কেউ আছে? কারো এখানে 50 এজ আছে? স্যার আপনার এজে যখন এসছেন আপনারা লাকি না আমরা লাকি?
আমার মনে হয় তো আমরা লাকি। ইফ ইউ ফিল উই আর অল লাকি। কেন? কেন লাকি? আমরা যখন স্মার্ট ভ্যালু করতাম তখন আমাদের একটা আফসোস ছিল, কেউ স্মার্ট ভ্যালু জানে না। বলতে গেলে সব বলতে হয়, কি স্মার্ট ভ্যালুটা কি, খায় না মাকে। এখন আবার প্রবলেম কি বলে, সবাই স্মার্ট ভ্যালু জানে। তো জায়গাটা হচ্ছে হাউ ডু ইউ রিয়াক্ট, আমরা কিভাবে রিয়াক্ট করব। ঠিক আছে, ওই সেই গল্প আছে না যে একজন জুতোর কারবারি সে একজনকে পাঠিয়েছে আফ্রিকার কোনো একটা জায়গায় যে দেখে এসো তো জুতোর ব্যবসাটা কেমন হবে। তো সে ঘুরে এসে রিপোর্ট দিল যে স্যার হবে না। কেন? কেউ জুতোই পরে না। বেশ কিছুদিন পরে আরেকজনকে পাঠালো, সেও গিয়ে দেখলো সেই একই জায়গা। সে ঘুরে এসে রিপোর্ট তো ফাটাফাটি বিজনেস হবে স্যার। বলে কেন? বলে কেউ জুতো পরে না। কেউ জুতো পরে না কারো কাছে পজিটিভ, কারো কাছে নেগেটিভ। আমাদের সময় কোনো সেন্টার ছিল না। কোম্পানির একজন সিনিয়র অ্যাসোসিয়েট, তার অফিস ছিল, সেখানে একটা কম্পিউটার ছিল। সেই কম্পিউটারে কম্পিউটার শেখানো হতো। বুঝুন কি কঠিন অবস্থা। সেই কম্পিউটার কিন্তু রনি শিখেছে ওখানে গিয়ে। হ্যাঁ, ওই সাউথে অফিস ছিল মিস্টার আগরওয়াল, উনি এখন আর নেই, মারা গেছেন। তো ওনার অফিসে ওই একটা কম্পিউটার ছিল, বলে কম্পিউটার শিখতে চাও ওখানে গিয়ে শেখো। আমরা বলতাম একটু শেখানোর জায়গা হলে ভালো হতো। এখন শেখানোর জায়গা এত যে কোন দিকে যাবো, বাঁ দিকে যাবো, ডান দিকে যাবো, সোজা যাবো, মুশকিল হয়ে যায়। একদম একদম, এখন তো প্রচুর সেন্টার, প্রচুর অনলাইন হয়ে গেছে। এখন তো অনলাইন হয়ে গেছে, ঘরে বসেই শেখো। তো জায়গাটা হচ্ছে, তোর যে প্রশ্ন সেটা হচ্ছে যে তখন সুবিধা ছিল না, এখন সুবিধা আছে। কমপ্লিটলি হচ্ছে এটা তোমার কাছে। জুতো কেউ পরে না, তাহলে কি করে জুতো দেব? আবার জুতো কেউ পরে না, তাহলে প্রচুর লোক জুতো কিনবে। তো স্মার্ট ভ্যালুতেও কিন্তু তাই। আমাদেরও তখন কিছু সমস্যা ছিল, সেন্টার ছিল না, অফিস ছিল না। হায়দ্রাবাদে তখন আমাদের ডিডি করে পাঠাতে হতো। এখন সবকিছু হাতের কাছে। সবচেয়ে বড় যেটা, এরকম একটা জায়গায় আমরা তো কোনোদিনও ট্রেনিংই পাইনি। তো আপনাদের সময় ট্রেনিং হল ছিল না? ওই যারা সিনিয়র ছিল তাদের ঘরে 5-10 জন বসে ট্রেনিং হচ্ছে। ওখানেই মাইন্ডসেট হচ্ছে আপনার টার্গেট কি, আপনি এবছরে কি করতে চান। ফলে যদি কম্পারেটিভ স্টাডি করি, তুলনামূলক ভাবে যদি বিচার করি, আমি বলবো ইউ পিপল আর লাকিয়ার দেন আস। আমাদের থেকেও তোমরা ভাগ্যবান, তোমরা সাজানো বাগান পেয়েছো। এতে কোনো দ্বিধা থাকার কথা নয়। সাজানো বাগান, এরকম একটা জায়গায় ট্রেনিং হবে আমরা কোনোদিন কল্পনা করিনি। এত সেন্টার থাকবে কল্পনা করিনি। অনলাইন ট্রেনিং হবে, মানে ক্লাস হবে, আমরা কখনো ভাবতেই পারিনি। আমাদের সময় তখন বহু লোক বলতো যে আপনারা স্মার্ট ভ্যালু থেকে কম্পিউটার শেখার কথা বলেন, কিন্তু সবাই শেখে না। আমরা যেতে দিন, সময় আসতে দিন। কারণ যে কোনো জিনিস, গাছ আমি একটা পুঁতে দিলাম, সঙ্গে সঙ্গে কি ফুল আসবে, ফল আসবে? অপেক্ষা করুন। অপেক্ষাটা মানুষ করতো না, এখনো করে না। অপেক্ষা করাটা হচ্ছে সাফল্য পাবার একটা লক্ষণ। রবীন্দ্রনাথ যদি 80 বছর ধরে কলম আর কাগজ ধরে বসে না থাকতেন, তাহলে কিন্তু তিনি বিশ্বকবি হতেন না। 2 বছরে বিশ্বকবি হয় না। এমনি আমার মতো যদি 24 বছর করেন, তাহলে ওই যেসব বলছে গল্প, সেগুলো সায়েন্স ফায়েন্স এইসবগুলো 2 বছরে হবে না, 4 বছরে হবে না। বাট লেগে থাকুন, অ্যাবসলিউটলি সবকিছু পাবেন। সব সব সব
যা কিছু আছে সব। স্যার নেক্সট কোশ্চেনে যাই। হুম। আমরা প্রত্যেকে একটা জিনিস সবাই জানে যে আপনি ব্যাংক ম্যানেজার ছিলেন, কিন্তু যেটা আসল ব্যাংক ম্যানেজারের আগেও আপনি একটা অফিসার ছিলেন যেটা গ্যাজেটেড অফিসার বলে। এই গ্যাজেটেড অফিসারটা কি স্যার একটু, মানে আমি জানতাম না বেসিক্যালি, আমি তো রিসেন্ট জেনেছি, আমি তাও নেট ঘেটে ঘেটে জেনেছি। গ্যাজেটেড অফিসারের পজিশন কি, গ্যাজেটেড অফিসার কি করে, বা গ্যাজেটেড অফিসার ব্যাপারটা একটু আমাকে একটু সবাইকে একটু গুছিয়ে বললে ভালো হয়। তার আগে বলে দিই, ফার্স্ট অফ অল এটা বলে দেওয়া উচিত, আজকের ডেটে লোকে গভর্নমেন্ট পাওয়ার জন্য লাফালাফি করে, আর আমাদের সামনে যেই মানুষটা বসে আছে, যে পার্সোনালিটি বসে আছে, তাকে আমি এমনি এমনি শাহেনশা বললাম না স্মার্ট ভ্যালুতে, কারণ তার পেছনে অনেক বড় রিজন আছে। দুটো গভর্নমেন্ট জব ছাড়ার পরে তারপর কিন্তু স্মার্ট ভ্যালু করেছে। তার মধ্যে ব্যাংক ম্যানেজার আমরা সবাই জানি, কিন্তু ব্যাংক ম্যানেজারের আগে একটা জব করতো স্যার, সেটা ছিল গ্যাজেটেড অফিসার, গভর্নমেন্ট জব। এবার গ্যাজেটেড অফিসার কি স্যারের থেকে একটু জেনে নেওয়া আমাদের উচিত। আমরা অফিসার তো বুঝি নাকি, একটু তুলনামূলক লেভেল আপ চাকরি হলে অফিসার হয়। এখন অবশ্য নাম অনেক রকম হয়, এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ। তখনকার দিনে ছিল অফিসার, অফিসার ছোট অফিসার, বড় অফিসার এসব। যারা গভর্নমেন্টের অফিসার হয়, সরকারি অফিসার হয়, তাদেরকেই বলা হয় গেজেটেড অফিসার, কারণ তাদের নামগুলো গেজেটে ওঠে। গভর্নমেন্ট গেজেটে থাকে, ওটা গেজেট বছর বছর বেরোয়, সেখানে সেই অফিসারদের নাম থাকে, তাকে বলে গেজেটেড অফিসার। গেজেটেড অফিসারের কাজ একই, কাজ তোমাকে করতেই হবে। কাজ না করে কেউ কোনো চাকরি হোক, ব্যবসা হোক, রোজগার হবে না, কাজ করতে হবে। এবার কাজের যে লেভেল থাকে সেই অনুযায়ী তাদেরকে কাউকে অফিসার বলছে, কাউকে আরো ম্যানেজার বলছে, এইগুলো। তো গেজেটে যাদের নাম ওঠে তাদেরকে বলে গেজেটেড অফিসার। গেজেটেড অফিসারের সুবিধা কিছু আছে, মানে এটা তো একটা মানে ধরাচোরা লাগানো আর কি। যেমন গেজেটেড অফিসারের সঙ্গে অর্ডারলি ঘোরে, আর্দালি বাংলায় বলে। ভেঙে বলুন না স্যার, ভেঙে বলুন ব্যাপারটা। মানে ধরো কোনো অফিসার বাড়ি যাচ্ছে বা অফিসে ঢুকছে, সে নিজে ব্যাগ ক্যারি করে না, এটা তার একটা সম্মান আর কি। সে নিজে ব্যাগ ক্যারি করবে না, কে ক্যারি করবে? তার জন্য গভর্নমেন্ট রেখে দিয়েছিল। সেও চাকরি করছে, গভর্নমেন্টের চাকরি, অর্ডারলি বলে, আর্দালি। তো আমার বয়স তখন 23, হয়ে গেছি গেজেটেড অফিসার, তো সঙ্গে অর্ডারলি দিয়ে দিয়েছে। এবার অর্ডারলি থাকলে কি হয়, আমি যে বাড়িতে আসছি, বাড়িতেও অর্ডারলি চলে এলো। আমি সরস্বতী পূজার সময় বাড়িতে এসছি, সেও এই দেখুন না মমতা ব্যানার্জির পাশে বডিগার্ড দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে অস্বস্তি লাগে না? তো 23 বছর বয়স, ব্যাগ আরামসে, কেন ব্যাগ কেন, আরো কিছু ভারী কিছু বহন করতে পারি, তা না অর্ডারলি দেবে। আর অর্ডারলির টাকাটা আমাকে দেন, আমি খুশি হই না। এগুলো স্টাইল। তুমি গেজেটেড অফিসার, তোমাকে দেখলে, চলন ফেরন দেখলে, আসবে যাবে দেখলে বুঝতে পারবে সরকারি অফিসার। আর কি সুবিধা আছে? ওই গেজেটেড অফিসার হলে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া যায়। আমরা যখন আগে, এখনো লাগে নিশ্চয়ই, কোন কলেজে ভর্তি হওয়ার সময় লাগে, টেস্টিমোনিয়াল সেগুলো লাগে। তো গেজেটেড অফিসারের সই করাতে হবে। আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি তখন দিতে হয়েছে। গেজেটেড অফিসার সবাই হতে পারে না, স্কুলের প্রিন্সিপালও হয় না, ব্যাংকের ম্যানেজারও গেজেটেড অফিসার নয়, কিন্তু তার থেকেও কিছু বেশি বড় জায়গা গেজেটেড অফিসার সম্মানে, পয়সায় না। পয়সা থাকলে তো ওখানেই থাকতাম, ব্যাংক ম্যানেজার হতাম। ঠিক আছে, তো গেজেটেড অফিসে এই সুবিধা আছে। আর যেটা
গর্ব লাগতো সেটা হচ্ছে যখন আমি সই করি পাশে ওই অশোক স্তম্ভ মার্কার সিলটা পড়তো, ওইটা বাহ। খুব আমার লোভনীয় ছিল আমার কাছে। কটা গ্যাজেটেড অফিসার আমাদের সাথে বসে আড্ডা মারবে, তাই না? পাত্তাও দেবে না আমাদেরকে, অর্ডারলি চলে, ছাতা নিয়ে চলছে, ব্যাগ নিয়ে চলছে, এখন স্যার আমাদের সাথে চলছে। যাই হোক স্যার, এই গ্যাজেটেড অফিসার যখন আপনি হলেন 23 বছর বয়সে, তা আপনি ইয়াং বয়সে পেয়ে গেছেন। আমাদের তো এর সময় তো এইসব পায় না, ছেলেপেলেরা দেখি যা 23 বছরের ছেলে। তো 23 বছর বয়সে এত বড় একটা পজিশন পাওয়ার পরে ছেড়ে দিলেন কেন? শুধু টাকার জন্য, যে টাকা কম? এরকম তো হতে পারে না। টাকা কমটা তখন খুব একটা লাগলো, তখনও বাবার হোটেল চালু ছিল, ও, ফলে টাকা কমটা খুব একটা ফ্যাক্টর ছিল না প্র্যাকটিক্যালি। কিন্তু যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে পোস্টিং হয়ে গেছিল বর্ধমানের ইন্টেরিয়র গ্রামে। ওই বারাসাত বনগাঁতে ট্রেনিং হয়েছে, তারপরে পাঠিয়ে দিল বর্ধমানে। এবার আমি ব্রন অ্যান্ড বট আপ শিয়ালদা, অ্যান্টনি বাগান লেন, যেখানে রাত 12টার সময় যদি বেরোতাম কোনো কারণে, তো দেখতাম সন্ধ্যার মতো অবস্থা, মানে হইচই, লাইট জ্বলছে সব চারিদিকে, অথচ গ্রামে গিয়ে পড়েছি আমি। এবার এই বলে না জল বিন মছলি আর নিত্য বিন বিজলি, আমার অবস্থা হয়েছিল তাই। এমন জায়গায় পাঠিয়েছে 7টার পরে, সন্ধ্যে 7টার পরে, মানে আমাকে যদি কেটে দেয় সাপে, তো আমার বডি আসবে, আমি আর আসতে পারবো না। তো একটা কঠিন জায়গা না? আমরা যেমন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, তখন শহর কলকাতার মানুষ, ওই শিয়ালদার মতো জায়গায়, তো সেখানে সিনেমা, আড্ডা, গল্প, পার্ক, কত কিছু আছে। আর ওখানে কিছু নেই, চাষের জমি আর কিছু ছোট ছোট বাড়ি, বাস। তো আমার কাছে সেটা অসহ্য লাগতো ওই বয়সে। তখন তো ফোনও ছিল না, মোবাইলটা থাকলেও হয়তো চাকরিটা করতাম, মোবাইলও ছিল না। ফলে আমি পুরো নিঃসঙ্গ। আর যেহেতু ওই একটা গেজেটেড পোস্ট মেরে দিয়েছে, ফলে আমার সাথে যে আরো 2-4টা বন্ধু বান্ধব থাকবে তারও উপায় ছিল না। হ্যাভ টু লিভ অ্যালোন, একা। এবার 7টার পরে যে কিছু পড়াশোনা করব তারও উপায় নেই, কারেন্ট নেই, হ্যারিকেন। হেরিকেন ছিল। মানে আমি আমি জানি না তোমরা বিশ্বাস করতে পারছো কিনা গল্পগুলোকে, মানে গল্পের মতো লাগছে। ইন দ্য ইয়ার 1974, আমি যে কথাটা বলছি, 1974 মানে কত, 26 আর 25, 51 বছর আগের গল্প। তখন গ্রামগুলো সত্যি গ্রাম ছিল। আমি জানি না কেউ বর্ধমানের কেউ আছে এখানে? আরে বাবা, অনেকেই আছে। জায়গাটার নাম বলুন না স্যার, চিনতে পারবে। শেয়ারা বাজার, খন্ডঘোষ, গোপাল বেড়া, আরো ছিল, আরো কি নাম ছিল অত মনে নেই। আমি একটা বছর ওই চাকরিটা করতে বাধ্য হয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম হেভি ব্যাপার, গ্যাজেটেড অফিসার, এই সেই, নিজের ক্যারেক্টার যাই থাকুক, অন্যের ক্যারেক্টারের সার্টিফিকেট দেবো। কিন্তু যখন গিয়ে পড়লাম ওখানে, কিছুদিন পরে বুঝতে পারলাম কত ধানে কত চাও। আড্ডা নেই, গল্প নেই, ওই সকালবেলা কাজ, তারপরে 5টা বাজলো, আমি একা হয়ে গেলাম, নিজের ঘরে চলে এলাম। তো ওইটা আমার কাছে একটা খুব কষ্টকর ছিল লাইফ। কারণ ইয়াং ছেলে, আশা করা যায় এরকম একটা কনফাইন্ড লাইফ। আমার খালি মনে হতো আমার দ্বারা হবে না। আর সেই কথাগুলো বাড়িতে বললেই বাবা তেলে বেগুনে খেপে উঠতেন। বাবা ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস চাকরি করতেন উনি। বাবা বলতো, তুই গেজেটেড অফিসার হচ্ছিস, তুই জানিস কি জিনিস? একটু অপেক্ষা কর, তোকে শহরে নিয়ে আসবে। আমি অপেক্ষা করবো ওই বয়সে? আমার লাইফ নেই, কিছু নেই, পড়াশোনা নেই, আড্ডা নেই, গল্প নেই, সিনেমা নেই, ওটা লাইফ?
তা আমি বুঝলাম যে বাবাকে বলে আমি রাজি করাতে পারবো না। অনেক কিছুই তো বাবা রাজি হয় না, না তাই তো নাকি? আমিও দেখলাম যে আমাকে নিজের পথ নিজে খুঁজে নিতে হবে। তা আবার খোঁজাখুঁজি করে দেখতে পারলাম যে এরকম ব্যাংকের চাকরি হচ্ছে, অ্যাপ্লাই শুরু করলাম। আরো অনেক জায়গায়, শুধু ব্যাংক বলে না, আরো অনেক জায়গায় অ্যাপ্লাই করলাম। করে টোরে আবার লাগলো, ইন্টারভিউ দিলাম, দিয়ে ব্যাংকটার নাম ছিল সিন্ডিকেট ব্যাংক। এখন সিন্ডিকেট ব্যাংক নেই, ওটা কম্বাইন্ড হয়ে গেছে কানাড়া ব্যাংকের সাথে। আর সুখের বিষয় যে মায়না একটু বাড়লো, অর্ডারলি চল থাকলো না, কিন্তু মায়নাটা বাড়লো। তো সেটা একটা প্লাস পয়েন্ট পাওয়া। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি শহরে এলাম। মানে একটা সময় আমার প্র্যাকটিক্যালি মনে হতো ওই রেভিনিউ অফিসারের চাকরি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, একটা সময় মনে হতো আমাকে যদি ওই নিমতলা ঘাটের সাব রেজিস্টার করে দেয় তাতেও আমি খুশি, মনা নিয়ে ঘাটতে হবে কিন্তু জ্যান্ত লোক অনেক থাকবে। তো যখন ব্যাংকের চাকরি লাগলো তখন আমি স্বস্তি পেলাম। বাবাকে বললাম মাইনাটা বেড়েছে, টাকাটা বেড়েছে, তো অসুবিধা কোথায়, আমি কলকাতায় থাকতে পারবো। তো বাবা মেনে নিল, মেনে নেয় সব বাবা মাই ছেলে মেয়েদের কত ঝামেলা মেনে নেয়, এটা তো এমন কিছু ছিল না। তো বাড়ির লোক, মা তো খুব খুশি হয়েছে যে প্রতিদিন ছেলেকে খেতে দিতে পারবে। তখন তো খেতে দিতে পারতো না, আমার নিজের ওখানে এমন কঠিন অবস্থা যে আমাকে নিজেকে রান্না শিখতে হয়েছিল। আমি বাড়িতে আসতাম, বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করতাম মুসুরির ডালটা কি করে রান্না করে, না তেল দিয়ে তাতে কালো জিরে দাও, তারপরে ডালটা সেদ্ধ করে দিয়ে দাও। এগুলো সব আমার শেখা ওই চাকরির বদৌলতে। তো এরকম একটা কঠিন সিচুয়েশন দিয়ে গিয়েছি, সেই জন্যই গেজেটেড অফিসারের সম্মানের চাকরি আমি ছাড়তে বাধ্য হয়েছি। ওখানে স্যার আপনি কোয়ার্টার পেয়েছিলেন না এমনি? কোয়ার্টার দেওয়া সম্ভব ছিল না। আসলে তখন ছিল ভূমি সংক্রান্ত ব্যাপারে একটা বিরাট কিছু হয়েছিল। সিপিএম গভর্নমেন্ট ছিল তখন, যুক্ত ফ্রন্ট। তো তারা ভূমি সংস্কারের জন্য প্রচুর অফিসার নিয়েছিল, তার মধ্যে আমিও ঢুকেছিলাম আর কি। তো অত লোককে দেওয়া সম্ভব ছিল না, কিন্তু যখনই আমি গ্রামে প্রস্তুত থাকবো যতদিন, ততদিন ওটা দেবে না। কিন্তু গ্রাম থেকে যেই আবার ধরো বর্ধমান হেডকোয়ার্টার্সে নিয়ে আসলো, তখন আবার কোয়ার্টার থাকতো। কিন্তু ওখানে প্রথমে ওই 1 বছরে আমি কোনো কোয়ার্টার পাইনি। আমাকে এমনকি মাটির ঘরে থাকতে হয়েছে, মাটির ঘর একদম, মানে কলকাতার ছেলে মাটির ঘরে থাকে, মানে উপরে খড় কি বলে, খড়ের ছাউনির মতো করা, তলায় এরকম এই করা আছে। তো মাঝে মাঝে দেখতাম শস্য করে কি যেন চলে যেত। তো আমি যে বাড়িওয়ালা ছিল তাকে বলতাম যে আচ্ছা এরকম হয় কেন, কিছু আছে নাকি পোকা টোকা, বলে ওগুলো, বলে নমস্কার করছে। মানে কি নমস্কার করছে, বলে ওনারা থাকে, কিছু হয় না, মানে সাপ সাপ বলতেও পারে না তারা। আমি বললাম হ্যাঁ বলেন কি, সাপ ওখান দিয়ে হাঁটে? তো তারপর দিন থেকে মশারি টানাতাম টান টান করে, যাতে সাপ করলেও আমার বুকে না লাগে। বিচিত্র অভিজ্ঞতা, এই লাইফ কাটাতে ব্যাংকে এসে বেঁচে গেলাম, মনে হলো যাক বাবা এতদিনে শান্তি হয়েছে, ব্যাংকে এসে। তারপর স্যার ব্যাংকে ছাড়লে, ব্যাংকও ছেড়ে দিলেন কেন? ব্যাংকে চাকরিটা প্রথমে ছাড়ার কথা ভাবিনি, প্রথমে খুব মস্তিতে ছিলাম। হ্যাঁ, আড্ডা, গল্প, সিনেমা, হ্যাঁ সবকিছুই ছিল, বেড়াতে যাওয়া এদিক ওদিক। বয়সটা বাড়ছে, বুদ্ধিও তো পারে নাকি, আমারও বুদ্ধি বাড়তে শুরু করলো। এবার আমি ব্যাংকে ঢুকলাম 75।
আনন্দের মধ্যেই ছিলাম, 79-এ বিয়েও করে ফেললাম, এত আনন্দ হলো। যথারীতি 81-এ আমার পুত্র সন্তান এলো। এই পর্যন্ত মোটামুটি খুশিই ছিলাম, কিন্তু অঙ্কটা আমাকে ভাবিয়ে তুলল। আমি পড়াশোনা করেছিলাম ফিজিক্স নিয়ে, তো ফিজিক্স প্রচুর অঙ্ক করতে হয়, কিন্তু তখন ফিজিক্সের অঙ্ক করেছি, কিন্তু জীবনের অঙ্কটা করিনি। জীবনের অঙ্কটা করা শুরু হলো তখন দেখলাম যে যত দিন যাচ্ছে আমি গরিব হচ্ছি। আরে আমার বয়স বাড়ছে, আমার পজিশন বাড়ছে, আমার দায়িত্ব বাড়ছে, আমার কর্তব্য বাড়ছে, কিন্তু আমি গরিব হচ্ছি। ক্যান ইউ রিয়েলাইজ? এটা কি অনুভব করতে পারো? হ্যাঁ, কেউ পারবে বলতে? আমার মনে হলো যে আমি গরিব হচ্ছি কেন? এনিবডি? এটা দেখতেই পাচ্ছে না আমাকে। অঙ্কটা করো, তাহলে বুঝতে পারবে। অর্থাৎ আমি যখন 1974-এ ছিলাম গেজেটেড অফিসার, তারপরে যখন ব্যাংকে এলাম, তখন আমার মাইনেটা বাড়লো, আর সেই মাইনেটা ভোগ করতাম কে? আমি একা। কথাটা বোঝা গেল? যে মাইনেটা পাচ্ছি সেই মাইনেটা আমি একা ভোগ করছি। যখন 79-এ বিয়ে করলাম, তখন ওই যে টাকাটা, ওটা কিন্তু ডবল হয়নি। বুঝতে পারছো? 75 থেকে 79, 4 বছরে হয়তো দেখা যাবে বেড়েছে 200 টাকা। তখনকার দিনে আমি ঢুকেছি 1000 টাকা হবে, 200 টাকা বেড়েছে, কিন্তু খরচাটা ডবল হয়েছে। আমি বোঝাতে পারছি? ধরো নাও 1000 টাকা যদি আমার তখন স্যালারি হতো 74-এ, 75-এ, 79-এ আমার ভাগ্যে জুটছে 600 টাকা। কেন? 1200 টাকা হয়েছে, আমার অর্ধেক হয়ে গেল 600 টাকা। এবার যখন ছেলে হলো, তখন সেই 1200 টাকাটা 3 ভাগ হয়েছে 400 টাকা। আমি কি কথাগুলোকে বোঝাতে পারছি? তার মানে একটা লোকের এনজয় করতো 1000 টাকা, 4 বছর পরে তার হয়ে গেল 600 টাকা, তারপরে হয়ে গেল 400 টাকা। মানে দিন যত যাচ্ছে আমার নিজস্ব যে টাকাটা সেটা কমছে, মানে আমি গরিব হচ্ছি। এই অঙ্কটা আমার মাথায় ঢুকেছে, কিন্তু মাথায় ঢুকলে কি হবে? অলরেডি 81, 82, 83, তখন আবার চাকরি চেঞ্জ করে করব, এটা তখন ভাবতে পারছি না। ন্যাচারালি আই ওয়াজ কনফাইন্ড। মানে আপনারা দেখবেন অনেক সময় বাঘ সিংহকে প্রথম যখন খাঁচায় ঢোকানো হয়, তখন খুব লাফালাফি লম্ফজম্প করে, ভেঙে বেরিয়ে যেতে চায়, কিন্তু কিছুদিন পরে সে টেইমড হয়ে যায়, মানে পোষ্যতা স্বীকার করে, পোষ মেনে যায়। আমারও তাই হয়েছে, পোষ মেনে গিয়েছিলাম, অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে এটাকেই আমার করতে হবে, কিছু উপায় নেই। আমি গরিব হচ্ছি ঠিকই, কিন্তু ওটা আমি ভাবতাম না। আমি ভাবতাম কি না, আমার তো ইনক্রিমেন্ট হচ্ছে, আমার তো পজিশন বাড়ছে, প্রমোশন হচ্ছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমি কিন্তু দিনে দিনে গরিব হচ্ছি। কিন্তু আমার কাছে কোনো অল্টারনেটিভ ছিল না, আই ওয়াজ নাথিং অল্টারনেটিভ। কিন্তু যখন আমার বয়স 50 ছুঁই, তখন এই স্মার্ট ভ্যালুর বিশ্বনাথ ভৌমিক, যা নাকি এখন 1 নম্বর,
বিশ্বনাথ ভৌমিক আমার কলিগ ছিল, তো সে আমাকে প্রপোজাল দিল যে এরকম একটা অসাধারণ প্রজেক্ট আছে, তো আপনি এটার সাথে যুক্ত হন। অনেক টাকার গল্প। তো ততদিনে তো একটা ভ্যানিটি হয়ে গেছে না, একটা ম্যানেজারের ভ্যানিটি থাকে, ইগো থাকে। না না, আমার টাকার দরকার নেই, বেশ আছি, ভালো আছি, ভালো আছি, কোনো অসুবিধা নেই। বলে আপনি শুনে তো দেখুন। আমি কি শুনবো বলো তো?